এবং যেহেতু ঐক্যবদ্ধভাবে তারা নামতে পারেনি, সেই কারণে জনগণ সেইভাবে পথে নেমে আসেনি। জনগণ ওই আন্দোলনে রাস্তায় নেমে আসেনি, তারা আন্দোলনের সমর্থন জানিয়েছে ঘরের মধ্যে বসে থেকে। আর সবচেয়ে বড় যে দুর্বলতা মনে হয়েছে আমার কাছে, সেটা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তো আবু সাইদ ছিল না। আবু সাইদ বাংলাদেশের রাজনীতিতে শুধু না, বা বাংলাদেশের এই বিপ্লবের শুধু না, আমি মনে করি আবু সাইদ এই শতাব্দীর বিপ্লবীর একটা আইকনে রূপান্তরিত হয়েছে। পিনাকি, আপনিও নিশ্চয়ই যখন কম বয়স ছিল তখন চে গুয়েভারার সেই ছবিওয়ালা গেঞ্জি পরতেন। আমি পড়েছি, আমার মনে আছে চে গুয়েভারা আমাদের কাছে একটা আদর্শ বিপ্লবীর চিত্র ছিল। কিন্তু আজকে আমার কাছে যদি আদর্শ বিপ্লবীর চিত্র আপনি বলেন, আমি বলবো যে আবু সাইদ চে গুয়েভারাকে ছাড়িয়ে গেছে। হয়তো চে গুয়েভারার যে ইন্টেলেকচুয়াল যে ওনার যে হাইট, সেটা নিশ্চয়ই আবু সাইদের থেকে অনেক ওপরে ছিল, কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল হাইট দিয়ে তো বিপ্লব হয় না। বিপ্লব যে ইন্টেলেকচুয়াল, যদিও খুব মেধাবী ছাত্র, আবু সাইদও খুব মেধাবী ছাত্র ছিল, বাট চে গুয়েভারাকে আমরা জানি যে তার হাইটটা অন্যরকম আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু এই শতাব্দীর, একবিংশ শতাব্দীর আপনি বিপ্লবের আইকন যদি বলেন, তাহলে আবু সাইদ। যে আবু সাইদ দুহাত প্রসারিত করে পুলিশের গুলি বুকে নিতে পারে, বুকে নিয়ে পড়ে যে আবার উঠে দাঁড়াতে পারে, মানে এক ধরনের ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে পারে সকলের চোখের সামনে, এবং সেই চ্যালেঞ্জ করতে করতে শহীদ হয়ে যেতে পারে। এই আইকনের চেয়ে বড় বিপ্লবী আর কি হতে পারে? আপনার সাথে কথা বলতে বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আবু সাইদের কথা চিন্তা করে। আমার হয়তো গলাও একটু ধরে আসছে। হ্যাঁ, এটা আমি টের পাচ্ছি। আমি ইমোশনটাকে মানে এই বয়সে কন্ট্রোল করবার চেষ্টা করছি। তো আবু সাইদ ছিল না বিরোধী দলগুলোর সামনে। আবু সাইদ এই আন্দোলনের একটা মানে মোড় ঘুরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, যে 28শে অক্টোবর যে মিটিংটা করেছিল বিএনপি, বিশাল মিটিং, কিন্তু সেই মিটিং পুলিশ আক্রমণ করবার 5 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল, লক্ষ লক্ষ লোক। সেদিন কিন্তু একজনও মারা যায় নাই। তার মানে হলো বিএনপি যেটা মনে করেছিল যে তারা বড় বড় মিটিং করেছে, সভা করেছে, মানুষজনকে মিছিলে নিয়ে এসছে, কিন্তু আন্দোলন করে নাই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মিটিং করা এবং আন্দোলন করা কিন্তু দুই জিনিস। লড়াইয়ের যে জোশ, সেটা আমরা দেখাতে পারেনি। এবং যে কারণে আপনি দেখুন 5 তারিখে যেটা হলো, যেদিন হাসিনার পতন হলো, সেদিন তো শত লোকের উপরে হত্যা করেছে পুলিশ। বিশেষত ঢাকার চানখারপুল, যেটা আমাদের ইউনিভার্সিটির খুব কাছে, বুয়েটেরও কাছে, ঢাকা ইউনিভার্সিটিরও কাছে। আপনি জানেন আমি দুটোরই ছাত্র ছিলাম, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বুয়েটে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA। তো দুটোরই কাছে চানখারপুল। সেই চানখারপুলে যেভাবে গুলি ছুড়েছে পুলিশ, দানবের মতো গুলি ছুড়েছে, উল্লাস করেছে। তারপরে যাত্রাবাড়িতে যেভাবে গুলি করে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে, সেখানে মেইনলি কিন্তু যাত্রাবাড়িতে লড়াই করেছে মাদ্রাসার ছেলেরা বেশি, আর চানখারপুরে লড়াই করেছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা। আপনি দেখুন যে কেমন আন্দোলন হয়ে গেল, যেখানে মাদ্রাসা, সেকুলার এবং ধর্মীয় শিক্ষা সব একাকার হয়ে গেল। এইটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মাহমুদ ভাই, যে এই রাজনৈতিক ঐক্যটা একটা অসাধারণ রাজনৈতিক ঐক্য কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো? আচ্ছা, সেখানেই আমি আপনার প্রথম প্রশ্নের সূত্র ধরে বলবো যে রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয় নাই। এই কারণে তারা একটা পরিস্থিতি কিন্তু তৈরি করেছে। এই দীর্ঘ 16 বছর ধরে তারা মার খেয়েছে, তাদের কর্মীরা নিহত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে। বিশেষ করে এইবার যে একতরফা ডামি নির্বাচন যে বয়কট করেছে বিরোধী দল, এটা একটা রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসের পরিচয় দিয়েছে তারা। তো কাজেই রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছে, এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা বোধহয় অবিচার করব তাদের প্রতি। তো সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে কিন্তু এই অভ্যুত্থান বা এই বিপ্লব, আমি অভ্যুত্থান বলি না, এটাকে আমি বিপ্লব বলি, এই বিপ্লব হয়েছে ওই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে। এবং এই যে ঐক্যটা হয়ে গেল, এই ঐক্যটা হলো কেন? যখন আবু সাইদকে এভাবে হত্যা করা হলো, বা আমি যদি বলি আবু সাইদ শহীদ হলো পুলিশের গুলিতে,
আপনি একটা দেখেছেন কিনা আমি জানি না, একটা ভিডিও আমি দেখেছি, 7 বছরের একটা ছেলে তার মাকে নিয়ে রাস্তায় এসছে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি কেন এসছো, তোমার তো বয়স মাত্র 7 বছর। সে জবাব দিচ্ছে, আমার ভাইকে মেরেছে ওরা। তোমার ভাইকে? বলছে আবু সাইদ আমার ভাই। তাহলে ওই বালকের মানুষে আবু সাইদ তার ভাই, অথচ ও ঢাকায়, আর সেই আবু সাইদ কিন্তু রংপুরে। কোনোদিন তাদের দেখাও হয়নি, কিন্তু তার যে মন তৈরি হয়েছে ওই বাচ্চাটার, তার মনে আবু সাইদ তার ভাই। এবং কথাটা বলে সে কেঁদে তার মাকে জড়িয়ে ধরলো। এমন দৃশ্য কল্পনা করা যায়। তার মানে যেটা হয়েছে যে পুরো জনগণ আবু সাইদকে তাদের সন্তান, তাদের ভাই হিসেবে গ্রহণ করেছে। পুরো দেশের জনগণ, কিছু সংখ্যক এই পতিত ফ্যাসিস্টদের দানব কিছু সাথী ছাড়া, এই পুলিশ তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিল রাজনীতিবিদ, তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ আবু সাইদকে গ্রহণ করেছে নিজের সন্তান, নিজের ভাই হিসেবে। যখন নিজের সন্তান এবং নিজের ভাই হিসেবে আপনি গ্রহণ করবেন, তখন তো আপনি ঝাঁপিয়ে পড়বেন বিচারের জন্য। তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি একটা কথা এর আগেও বহুবার বলেছি, রাজনৈতিক দলগুলোকেও বলেছি, মানুষ 3টি কারণে জীবন দেয়। একটা ব্যক্তিগত কারণে জীবন দেয়, যেমন মানুষ আত্মহত্যা করে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। দ্বিতীয় আর একটা কারণে জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়। আর 3 নম্বর জীবন দেয় ধর্মের কারণে জীবন দেয়। সেটা ভালো খারাপ আপনি যেভাবেই ধরেন না কেন, ধর্মের কারণে মানুষ জীবন দিয়েছে, যুগে যুগে দিয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, দেশের কারণ এবং মানুষের স্বাধীনতা, মানে ফ্রিডম অফ দ্য পিপল অ্যান্ড সভরেনিটি অফ দ্য স্টেট, এটা একাকার হয়ে গেছিল। যখন এই দুটো একাকার হয়ে গেছে, যে আমার